প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু। 2 সপ্তাহ চলবে কার্যক্রম। যাচাই শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। 1000 কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে সিআইডির 17 মামলা। অবৈধ নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা। আসামি শেখ হাসিনা সহ সাবেক 3 সিইসি। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে মির্জা ফখরুল, আওয়ামী লীগের মতো করলে কেউ টিকতে পারবে না। এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে। জনশক্তির রফতানিতে ভাটা। 2 মাসে গেছে মাত্র 5,500। কর্মী নিতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া। বাংলার সময়ের সঙ্গে আছি আমি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দিল অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভা শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। গ্যাসের সম্ভাবনা থাকার পরও এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা দিয়েছেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2024-25 অর্থবছর শুরুর পর 2 জুলাই একটি মাত্র একনেক সভা করেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। অর্থবছরের দ্বিতীয় সভা নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রথম সভাতেই স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করতে চান উপদেষ্টারা। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে বুধবার বিকেলে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করতে চায় সরকার। বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডে অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করা হবে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। যাচাই বাছাই হবে আগে যেভাবে হতো মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন মিলে, সেটাকেও আমরা আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে দ্রুত এগুলো যাতে চূড়ান্ত প্রক্রিয়ায় একনেক বলা হয় সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায়। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে 70 কোটি টাকায় গ্যাস পাইপলাইন এবং 588 কোটি টাকা ব্যয়ে গ্যাস কূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানিকে ভুল নীতি হিসেবে আখ্যা দেন উপদেষ্টা। বিনিয়োগ না করে, কূপ খনন না করে কেন আমরা একমাত্র এলএনজি আনতে হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল? এটা তো কি কারণে হয়েছে আমি পরিষ্কার আমার ধারণা নেই, কিন্তু এটা নিশ্চয়ই খুবই একটা ভ্রান্ত নীতি। নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এই কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়েই ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম।
এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। এই ফুয়েল লোডিংয়ের পর রিঅ্যাক্টরের সার্কুলেশন, ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট সম্পন্ন হবে। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি, এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট, নাম আছে কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো যে রিঅ্যাক্টরের যে কম্পোনেন্টগুলো আছে সমস্তগুলো, যেই এই রিঅ্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা, এখানে কোনো লিক হয় কি না বা এখানে কোনো ত্রুটি ধরা আছে কি না, এগুলি পরীক্ষা নিরীক্ষা করে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পণ্য রফতানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে 2021 থেকে 2024 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পোশাক রফতানি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। আইন অনুযায়ী পণ্য রফতানির 4 মাসের মধ্যে রফতানি আয় ফিরিয়ে আনা বাধ্যতামূলক। তা না করে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অর্থ বিদেশে পাচার করেছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ 25 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। দুপুরে গোমস্তাপুর আমুলিয়া আদালতের বিচারক আবু তালেব মামলাটি গ্রহণ করে পিআইবিকে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি 8 নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। 2018 সালের 5 সেপ্টেম্বর রহনপুর বাস স্ট্যান্ড আবুল হোসেনকে আটক করে র্যাব। পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের 12 সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। দু 2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ ও প্রতারণামূলক ভোটের আয়োজন করায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। দুপুরে জেলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল ইসলাম আদালতে মামলা করেন সাবেক বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সাবেক 3 সিইসি হলেন কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদের সংসদ সদস্যদেরও। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে 3টি নির্বাচনে সংবিধানের খেলাপ হওয়ায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে। প্রতারণামূলক
নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের এই সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। অপকর্মে জড়িত থাকায় অনেকেই কর্মস্থলে যোগ দিচ্ছেন না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের আর সুযোগ দেবে না সরকার। এদিকে স্বরাষ্ট্র সচিব বলেন, জনগণের কল্যাণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। গাজীপুরের আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। বাহিনীর মহাপরিচালককে সঙ্গে নিয়ে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তা রিক্রুট সিপাহীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সময় আনসার বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপকর্মের সঙ্গে জড়িত থাকায় যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, জনগণের কল্যাণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে। রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। 6 জন বিসিএস কর্মকর্তা ও 908 জন রিক্রুট সিপাহী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। আন্দোলনের শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে এ সফর বলে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে শরীয়তপুরে শহীদদের পরিবারের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। আর্থিক সহায়তার পাশাপাশি নিহত পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন সার্জিস। এর আগে সকালে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা। সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে, যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে। এখানে আরও অন্যান্য ফান্ডেশন যুক্ত হতে পারে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেকটি জেলায় এই শহীদের সংখ্যা তো এত বেশি নয়, যারা রয়েছে তাদের যেন সবসময় খোঁজ খবর নেওয়া হয়, তাদের পাশে দাঁড়ানো হয় এবং ওই পরিবারের অন্য কোনো সদস্যকে যে কোনো জায়গায় যদি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে স্থায়ী এই যে তাকে নিয়ে চিন্তাটি বা তার যে জীবনের চলার যে চিন্তাটি, এই চিন্তাটি তখন কিন্তু কমে আসে। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো করলে কেউ টিকতে পারবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে হরিপুরে দলের জনসভায় এ কথা বলেন মির্জা ফখরুল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় ভারতের কড়া সমালোচনা করে মহাসচিব বলেন, সীমান্তে হত্যা ও নির্যাতন চালালে তীব্র প্রতিবাদ হবে। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। পাশেই আমাদের ভারত আছে না, আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। প্রতিবেশী হিসাবে থাকতে চাই,
যে আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। দেখছেন বাংলার সময়। রবি মৌসুমের আগেই রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট। বেশি সংকট পটাশ ও ডিএপি সারের। কৃষকের অভিযোগ, বাড়তি দর নেয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুত করছেন। তবে কৃষি বিভাগের দাবি, চলতি বছর সারের কোনো সংকট নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে। কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ। তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট। বাজারে এখন বর্তমান ফসফেট সার পাওয়া যাচ্ছে না। আগে 12 দিন আগে ছিল বাজারে আপনার 1400 টাকা বস্তা, কিন্তু 12 দিন পরে এখন 1650 টাকা বস্তা। বাজারে এখন নাই মোটাটা, বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি। কৃষকেরা বলছেন তারা এমওপি সার পাননি। সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও। চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম। অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের। চাহিদার থেকে অপ্রতুল, মানে অল্প, এজন্য এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে। তাহলে ইউরিয়া অ্যাভেলেবল। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই। সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে। সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা, সেই ধারা তারা টিকিয়ে রাখতে পারবে। 50 কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম 1000 টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে 1150 টাকা। একইভাবে 1050 টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময়। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। দুদফায় বন্যার ক্ষতি কাটিয়ে তাঁত পল্লীতে যখন পুরো দমে কাজ শুরু হচ্ছিল, তখনই দেখা দিয়েছে 3 থেকে 4 ঘন্টার লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় লোকসানের মুখে তাঁতিরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাঁত যন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁত যন্ত্র বা পাওয়ারলুম। এসব পাওয়ারলুমে উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁত যন্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিং এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা। চলতি বছর দুদফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁত যন্ত্র। এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত 5 শতাধিক ব্যবসায়ী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে, ঠিক তখনই দিনে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এই শিল্পের উৎপাদন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাঁতপল্লী। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হয়, অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি, সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। যে কারেন্ট থাকে কারেন্টে কাজ করে তো আমাদের সংসার চলে না। সামনে পূজা আছে, একটু আমরা কাজকর্ম করে একটু আমরা দাঁড়াবো, কাজকর্ম আমরা একটু করবো, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের। তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে, ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলা কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হইতো, তাহলে হয়তো এটা আর কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো। তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি, আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল, সেই সুপারিশ আমরা করে দিই। সিরাজগঞ্জের 5 উপজেলায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির যন্ত্র রয়েছে প্রায় 5 লাখ। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া সব প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একটেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু। 2 সপ্তাহ চলবে কার্যক্রম। যাচাই শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।